যারা মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবজারভেশন প্রমাণ করে দিল বা চোখে আঙুল দিয়ে রাজ্যবাসী সাথে রাজ্য সরকারকে দেখিয়ে দিল যে এই যে সরকারটা আছে তৃণমূল সরকার, এরা কার্যত কোনো ব্যক্তি বিশেষকে বাঁচাতে চাইছে। শাহজাহানের আন্তর্জাতিক যোগ, তদন্তে বিভিন্ন আন্তর্জাতিক ঘটনা প্রবাহের সঙ্গে তার যোগ, তার অস্ত্র সরবরাহ বা সংগ্রহ বা অস্ত্র মজুত রাখা, এবং সর্বোপরি পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার যে প্রক্রিয়া তারা ছিল তাকে বাঁচানোর জন্য, একজন কুখ্যাত সমাজ বিরোধীকে বাঁচানোর জন্য যে রাজ্যবাসীর টাকা সুপ্রিম কোর্টে খরচা হতে পারে সে প্রশ্ন করেছেন মহামান্য আদালত। কিন্তু এটা প্রমাণ হচ্ছে যে এর উদ্দেশ্য ছিল একটাই, যে শাহজাহানের সঙ্গে আরো অনেক নেতা মন্ত্রী জড়িয়ে পড়বেন, তৃণমূল কংগ্রেসের অনেক অজানা কথা সামনে আসবে, সেজন্যই সরকারের এই প্রচেষ্টা। যদিও বিষয়টি সাবজুডিস এবং আগামী সোমবার পর্যন্ত সুপ্রিম কোর্টে আবার শুনানি চলবে, কিন্তু সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের যে প্রশ্ন এবং তাদের যে অবজারভেশন, তো কার্যত সুপ্রিম কোর্ট এই সরকারটাকে বা সরকারের যারা নিয়োগ করেছিলেন সেটাকেই প্রকাশ্যে জালিয়াতি বলে দিলেন। এরপরে কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে এই সরকারের কোর্টে মামলা চালানো? সম্পূর্ণ ওয়েমার্কশিটকে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়ার পর, সেগুলোকে ধ্বংস করে ফেলার পর, কার্যত যোগ্য অযোগ্যদের আলাদা করবার যে কথা যে নতুন করে পর্ষদ বলছে, এর বাস্তব ভিত্তি কতটা সেটা হয়তো ভবিষ্যতে জানা যাবে। কিন্তু সার্বিকভাবে রাজ্যের যে মুখ্যমন্ত্রী অন্যকে চাকরি খাওয়ার কথা বলছেন, সেই মুখ্যমন্ত্রী, তার এসএসসি, তার পর্ষদ এবং তার যারা আছেন, তার মন্ত্রিসভা, তার শিক্ষামন্ত্রীরা মিলে আজকে এতগুলো ছেলের এর চাকরি খেয়ে নিয়েছে, তাদের ভবিষ্যৎ খেয়ে নিয়েছে। তৃণমূলের এই সরকারটা মানুষের জীবন যৌবন খেয়ে ফেলার সরকার। এরা মানুষকে কার্যত ধ্বংসের পথে পৌঁছে দিচ্ছে, দুটো প্রজন্মকে শেষ করে দিয়েছে, এবং নির্বাচনের সময় তিনি যা বিবৃতি দিচ্ছেন সেগুলো কার্যত তার সরকারের দিকেই আসে। যে সরকার দাঁড়িয়ে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন মূল্য বৃদ্ধির কথা, সেই সরকারের আমলে রেশনিং কেলেঙ্কারি হয়েছে 1 লক্ষ কোটি টাকার বেশি, তার পরিমাপ 20,000 কোটি টাকা। একজন চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি, সে একটা পয়েন্ট দিয়ে ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে। তারা আজকে গ্যাসের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির কথা বলে। অন্তত সৌগত রায়কে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন যে তিনি চিঠিটা শুধু লিখেছিলেন বলে দেশের প্রধানমন্ত্রীকে ওই রেশন বন্ধ না করার জন্য, তাই জানতে পেরেছিল পশ্চিমবঙ্গের মানুষ, অন্তত পশ্চিমবঙ্গের সাধারণ তৃণমূল কংগ্রেসের মানুষজন, যে আসলে টাকা দিচ্ছে মোদি, ছাপ লাগাচ্ছে দিদি। এটার জন্য তাকে অভিনন্দন। সার্বিকভাবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কথা, মুখ্যমন্ত্রীর কথা মানুষও শুনছে না। আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসেরও খুব বেশি লোক শুনছেন বলে, কারণ মুখ্যমন্ত্রীর বক্তৃতা হচ্ছে, মুখ্যমন্ত্রী এক মন্ত্রী দেখি তিনি ব্যস্ত আছেন অত্যন্ত তার স্মার্টফোন নিয়ে খেলাধুলো করতে কি অন্য কিছু দেখতে, তার কথাও কেউ শুনছেন না। আর আদালতও তৃণমূল কংগ্রেসের কোনো কথা শুনছে না। আজকে অন্তত সুপ্রিম কোর্টের সারাদিনের ঘটনা প্রবাহ সেটাই প্রমাণ করলো যে এই সরকারটা চলে যাওয়াটা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। আমরা তো আগেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছি, আমরা তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ আগেই চেয়েছি। আমরা তো বলেছি এই ঘটনার পরে মুখ্যমন্ত্রীর আর কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই ওই পদে থাকার। যে প্যানেলের বা যে কথা উপরে ভিত্তি করে আজকে এত বড় হাইকোর্ট সিদ্ধান্ত নিল, এবং যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে খুব বিশেষ ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত কোর্ট নিতে বাধ্য থাকে, কারণ তার সামনে অন্য কোনো পথ খোলা থাকে না। যোগ্য অযোগ্যদের প্রার্থী করবে, বাছাই করা হবে কি করে? আজকে যে অবজারভেশন সুপ্রিম কোর্টের, আমরা তো আগেই
বিভিন্ন ঘটনা নিয়ে তার পদত্যাগ দাবি করেছে, তারপরে কি মুখ্যমন্ত্রীর ওই পদে থাকার কোনো অধিকার আছে? আমরা তো প্রথম থেকেই বলছি পশ্চিমবঙ্গে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গের এই সরকারের প্রত্যেকটা পদক্ষেপ ভারতের সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সংবিধানের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধেই সরকার যুদ্ধ ঘোষণা করেছে। সেই অবস্থান থেকে তো স্বাভাবিকভাবেই যারা সংবিধানের কাস্টোডিয়ান, যাদের নামে দেশ সরকার পরিচালিত হচ্ছে, তাদের তো একটা কিছু করণীয় থাকে, তারা বিষয়টি বুঝবেন। কিন্তু এখন তো নির্বাচন চলছে, এখন তৃণমূলের সঙ্গে আমরা মাঠে লড়াই করছি এবং মাঠের লড়াইয়ে তৃণমূলকে বিজেপি হারিয়ে দেবে। এই নির্বাচনে ডাবল ডিজিট তৃণমূল পার করবে না। আজকে ব্যাংকশালী বিশেষ আদালতে শাহজাহান সহ তার ঘনিষ্ঠদের তোলা হয়েছে। সেখানে ইডি জামিনের বিরোধিতা করে সওয়াল করেছে, জমি ফেরি দখল করে যে টাকা তোলা হয়েছিল, সেই টাকা যাদের কাছে পৌঁছে গেছিল তাদের মধ্যে রয়েছে 2-3 জন মন্ত্রীও। এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই কৃষি জমিকে অন্যের থেকে নিয়ে, কখনো কাউকে বুঝিয়ে নিয়ে, কখনো বলপূর্বক ভাবে নিয়ে জমির চরিত্র বদল করে ভেড়ি বানানো হয়েছে। একটা বিশাল অঙ্কের টাকা, এত বড় সাম্রাজ্য একটা মানুষ তৈরি করছে পুলিশের সহযোগিতা ছাড়া। প্রশাসনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এত বড় কাজ করা যায় কি? আর যেখানে এত বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, একটা মানুষকে একরের মানে হাজার হাজার লক্ষ লক্ষ একর জমি ছাড়া হচ্ছে, তো সেখানে স্বাভাবিকভাবেই মন্ত্রীদের যোগ থাকবে। যে মন্ত্রী ফাঁসি চেয়েছিলেন সেই মন্ত্রী তো সবচেয়ে বেশি আশীর্বাদ দিয়ে এখন জেলে আছে। স্বাভাবিকভাবেই মন্ত্রীর আশীর্বাদ ছাড়া এই কাজ সম্ভব হয়নি। যে সন্দেশকারী মামলায় সিবিআই তদন্ত বন্ধ করার জন্য যে আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট তো আজকে তাদের স্থগিতাদেশ দেয়নি। জুলাই মাসে এটা শুনানি হবে বলে ডেট ফেলেছে। তদন্তের মধ্যেই চলবে। কিন্তু সুপ্রিম কোর্ট একটা প্রশ্ন তুলেছে, রাজ্য সরকার কিছু বিশেষ ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য এত উদ্বিগ্ন, কিছু বিশেষ ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য রাজ্য সরকার এত উদ্বিগ্ন। এই প্রশ্ন তো পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর। এই প্রশ্নের উত্তর প্রত্যেকের জানা। কারণ শাহজাহানই তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেসই শাহজাহান। এই শাহজাহান, বাকিবুর, এদের নিয়েই তো তৃণমূল কংগ্রেস। এদের বাদ দিলে তো তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। যে শাহজাহান জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে আজকে ওইখানে বাজেয়াপ্ত করে ফেলেছে, তো তার এই সাম্রাজ্য প্রতিষ্ঠায় তো তৃণমূল কংগ্রেসের সরাসরি মন্ত্রীদের আশীর্বাদ রয়েছে, সহযোগিতা রয়েছে, তাছাড়া সম্ভব নয়। কমিশন যোগ্য অযোগ্য বাছাইয়ের বিষয়ে বলাই বিচারপতি তিনি প্রশ্ন করছেন যে ওএমআর সিট সম্পূর্ণ নষ্ট, তাহলে কিভাবে আপনারা কারা যোগ্য সেটা আলাদা করবেন? আদালত আগামী সোমবার পরবর্তী শুনানির কথা বলছে। অন্যদিকে কমিশন বলছে আমরা বলতে পারি কারা যোগ্য কারা অযোগ্য, সিবিআই যেটা করতে পারে না। কমিশন শুনানিতে বলছে যে আমরা বলতে পারি কারা যোগ্য কারা অযোগ্য, সিবিআই সেটা করতে পারে না। এবং আগামী সোমবার যেটা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে কমিশন থেকে তালিকা জমা দেবে কারা যোগ্য কারা। এতদিন হাইকোর্টে সেটা জমা দেননি কেন? কারা যোগ্য কারা অযোগ্য এটা যদি পর্ষদ বলে দেয়, তাহলে পর্ষদই তো স্বীকার করে নিচ্ছে যে জালিয়াতি হয়েছে, দুর্নীতি হয়েছে, অযোগ্য আছে। মুখ্যমন্ত্রী ভাষণে বলছেন প্রতিদিন যারা তুমি, তা বলে যোগ্যদের চাকরি কি করে খেয়ে দেওয়া যাবে। রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি আজকে বলেছেন, সেখানেও তিনি যোগ্য অযোগ্যের প্রশ্ন তুলেছেন যে যোগ্যদের পাশে আমরা আছি। না, প্রধানমন্ত্রী যোগ্য অযোগ্য নিয়ে যখন বিচার তুলছেন, তার মানে তো সেটা প্রতিষ্ঠা পাচ্ছে যে অযোগ্য আছে। সেটা তো অনেক পরের কথা বিচারপতি। কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী আজকেও তিনি যোগ্য অযোগ্য এই শব্দ ব্যবহার করেছেন। মুখ্যমন্ত্রী বলছেন তোমরা চাকরি খাবে, তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে? মহামান্য আদালতের বিরোধিতা, নিজেদের অবস্থানের বিরোধিতা, এবং দীর্ঘদিন যখন এই প্রক্রিয়া চলছে, এবং পর্ষদ যদি পারে এই কাজ করতে যেটা সিবিআই পারে না বলে তারা দাবি করছে, তাহলে এতদিন তারা সেটা করেননি কেন? সুপ্রিম কোর্ট এটাও বলেছে হাইকোর্টের কাছে হয়তো কোনো অপশনই ছিল না পুরা এই রায় দেওয়ার বাইরে। কার্যত আজকে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, তা
মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়কেই প্রত্যক্ষভাবে সমর্থন করছেন। আজকের যে অবজারভেশন, যেহেতু কেউ আলাদা কোনো তালিকা জমা দিতে পারেনি, সেজন্য হাইকোর্ট বলছে আমাদের সামনে পুরো প্যানেলকেই বাতিল করা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। এটা ছিল হাইকোর্টের অবস্থান। আর আজকে পর্ষদ দাঁড়িয়ে বলছে যোগ্য অযোগ্য সেটা সিবিআই পার্থক্য করতে পারে না, আমরা করতে পারি এবং আমরা সেই তালিকা জমা দেবো, তো জমা দিই। কিন্তু পুরো ব্যাপারটাই যে জালিয়াতি, এটা যে জালিয়াতি হয়েছে, চাকরি যে বিক্রি হয়েছে, আজকে সুপ্রিম কোর্টের অবস্থানেও সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এরপরে একটা সরকারের কি কোনো কথা বলার অধিকার থাকে? মুখ্যমন্ত্রী বলেছেন যে মধ্যপ্রদেশে তো ব্যাপক কেলেঙ্কারি হয়েছিল, শিক্ষা দুর্নীতি ভারতবর্ষে সবচেয়ে বড়। সেই বিজেপি বড় মুখ করে দুর্নীতির বিরুদ্ধে অনেকবার তো শুনছেন, বলছে গলি গলি মে চোর হয়, বিজেপি চোর হয়। বাংলাকে চোর বলার আগে বাংলাকে চোর বলছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে চোর বলছে। বাংলাকে কেন চোর বলতে যাবে? এখনো পশ্চিমবঙ্গের মানুষের প্রতি মানুষ শ্রদ্ধা আছে, বাংলাকে কেউ চোর বলেনি, তৃণমূলকে চোর বলছে। আজকে হাইকোর্টে যারা চাকরি হারিয়েছিলেন তাদের আইনজীবী একটা প্রশ্ন করছেন সুপ্রিম কোর্টকে যে হাইকোর্ট তো নিয়োগ করেন, তাহলে হাইকোর্ট কিভাবে চাকরি নিতে পারে? এই নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। কারোর কেউ প্রতারিত হয়ে যাক বা কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত হোক, এটা বিজেপি চায় না এবং তাদের জন্য তাদের আমরা পাশে আছি। কিন্তু এই প্রক্রিয়া নিয়ে আমার কোনো বক্তব্য নেই। সুপারনিউমারি পোস্টে যে সিবিআই তদন্তের কথা কলকাতা হাইকোর্ট বলেছিল, সেক্ষেত্রে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এখনই সুপারনিউমারির জন্য সিবিআই তদন্ত নয় পর্যন্ত কোনো পরবর্তী শুনানি তদন্ত স্টে দেওয়া হয়েছে। সুপারনিউমারির জন্য যে সিবিআই তদন্তের কথা হাইকোর্ট বলেছিল, সেটা আংশিকভাবে স্থগিতাদেশ, পরবর্তী সোমবার শুনানি। হ্যাঁ, সিবিআই তদন্ত করবে পারবে না এরকম কথা সুপ্রিম কোর্ট বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে আগামী সোমবার পর্যন্ত। কারণ এই পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন তাহলে এই গোটা মন্ত্রিসভাটাই ভোটের মধ্যে জেলে চলে যাবে। কারণ তৃণমূল কংগ্রেসই বলে দিচ্ছে বা তার উকিলই বলে দিচ্ছে যে পরিস্থিতি এমন গোটা মন্ত্রিসভাটাই জেলে চলে যেতে পারে। এর অর্থ এটাই দাঁড়ায়। মালদা দক্ষিণের প্রার্থী সারওয়াজ আলী রায়হানের সমর্থনে প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুজাপুরে সভা মঞ্চ থেকে তিনি বলেছেন, শাখা পলা কি জানেন, এসব বাদ দেওয়া নিয়ে আমি ওদের বিশ্বাসও করি না, কিন্তু আমি যতদিন থাকবো ততদিন ঐক্য শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে যাব। আমার কাছে সতী সাবিত্রী সীতা জাহানারা রোশনারের মধ্যে কোনো ফারাক নেই। মতবাদে বলছে আমি যতদিন থাকবো ততদিন ঐক্য শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে যাব। আমার কাছে সতী সাবিত্রী সীতা জাহানারা রোশনারের মধ্যে কোনো পার্থক্য নেই। এই সমস্ত কথার মানুষ বিশ্বাস করে, শোনে। মুখ্যমন্ত্রীকে মানুষ দেখেছে সরাসরি রামনবমীকে দাঙ্গা দিবস বলতে। ওখানে দাঁড়িয়ে তিনি সতী সাবিত্রীর কথা মনে পড়ছিলেন, কারণ ভিড়ের মধ্যে তারাও কিছু সংখ্যা ছিল। জাহানারা রোশনারা সতী সাবিত্রী এভাবে মানুষকে ভেঙে টুকরো করে দেওয়া, মহিলাদের আলাদা আলাদা পরিচয় তৈরি করে দেওয়া, সমাজের মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করা, মন্দির মসজিদের নামে মানুষকে লড়ানো, এসব রাজনীতির অংশ নয়। তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী যে রাজনীতি করছেন সেটা বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করবার রাজনীতি, সমাজের মধ্যে হিংসার প্রবণতা নিয়ে আসার রাজনীতি এবং সর্বোপরি ভোটের আগে সমাজকে টুকরো করে ভেঙে ভোট বাক্স ব্যাংক ভরানোর রাজনীতি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, সেখানে তিনি বললেন যে গোটা বিষয় থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা, বিচারিতা করা হচ্ছে। বলছে যোগ্যদের চাকরি হোক, আদালতে গিয়ে বলছে পুরো প্যানেল বাতিল হোক, শকুনেই রাজনীতি করছে বিরোধীরা। কিন্তু সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তাহলে প্রেস কনফারেন্স করছে। সুপ্রিম কোর্টে মামলা চলছে, বিচারাধীন বিষয়ে। যে দাবি নিয়ে তারা কোর্টে পৌঁছেছিল সেটা কার্যত গ্রহণ করেনি। জুলাই মাসে পরবর্তী শুনানি হবে, এর অর্থ হচ্ছে জুলাই মাস পর্যন্ত সন্দেশখালী জুড়ে সিবিআই এর তদন্ত চলবে। এক, উল্টে কোর্ট জিজ্ঞাসা করছে যে তোমরা ব্যক্তি বিশেষকে বাঁচানোর জন্য এত সচেষ্ট কেন? কার্যত তিরস্কৃত হলো কোর্টে। এরপরে নিয়োগ মামলার ক্ষেত্রেও কার্যত সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেটা মহামান্য হাইকোর্টের অবস্থানকেই সমর্থন করছে। তারপরে প্রেস কনফারেন্স, শকুনের রাজনীতি। এরা তো সমস্ত কিছু মানুষের জীবন যৌবন খেয়ে ফেলেছে।
শকুন তো সমাজের আবর্জনা, মৃতদেহ খায়, আর তৃণমূল কংগ্রেস তো নরখাদক। এরা মানুষের কেরিয়ার খেয়ে নিয়েছে। কয়েক লক্ষ ছাত্রছাত্রী যারা যোগ্যতা আছে চাকরি পাওয়ার, সরকারি চাকরি পাওয়ার, তাদের মেধাটাকে এরা খেয়েছে পয়সার বিনিময়। এটা সর্বভোগ সরকার। রাজনৈতিক ফায়দা তোলার জন্যই রাজনৈতিক ফায়দা তুলছে। তাহলে তো মানুষ তো আর কোনোদিন মামলা করবে কি? রাজনৈতিক ফায়দার জন্য করে। কে চাকরি পাবে কি কে চাকরি পাবে না, এইটা ঠিক করবে রাজনৈতিক দল। আর রাজনৈতিক ফায়দা যখন তোলার জন্য কেউ যাচ্ছে, ফায়দা তোলার সুযোগ কে করে দিচ্ছে? সেটা তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক ফায়দা যারা তুলতে না পারে, তার জন্য সরাসরি গিয়ে নিজে হস্তক্ষেপ করুন, বলুন চুরি কারা করেছে, চিহ্নিত করুন মানুষকে, চাকরি দিন যারা রাস্তায় বসে আছে তাদের, যাদের মেধাকে প্রতারিত করেছেন ক্ষমা চান মানুষের সামনে দাঁড়িয়ে, তারপরে রাজনৈতিক ফায়দার কথা বলবেন। যেখানে তৃণমূলের পাকা সিট সেখানে জল ঢেলে দিচ্ছে। বাংলায় কোনো ভোট কাটাকাটি নয়, কংগ্রেস সিপিএম কে বাংলায় দেখা যায় না। মুর্শিদাবাদ কেন্দ্রে বাজ পাখি দাঁড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। মোহাম্মদ সেলিমের মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মুর্শিদাবাদ কেন্দ্রে বাজ পাখি দাঁড়িয়েছে, বাংলায় সিপিএম কংগ্রেসকে দেখা যায় না, এখানে তৃণমূলের পাকা সিট। সেলিম জাফর বলছেন যে বাজ পাখি দাঁড়িয়েছে। সেলিমের সঙ্গে বন্ধুত্ব আছে, তাকে বাজ পাখি বলবে না? সাধারণত মুখ্যমন্ত্রী ছুঁচুঁইদুর বলে বলেন, এখন বাজ পাখি বানিয়ে দিয়েছেন অনন্ত আকাশে। এত শক্তি মোহাম্মদ সেলিমের নেই, সিপিএম এর নেই। ওদের এখন শক্তি মানে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয়। সিপিএম কে চেষ্টা করে যাচ্ছেন যতটা উপরে তোলা যায়। বিজেপির কথায় 3 মাস থেকে নির্বাচন করছে, এই প্রথম বাগুইয়াটিতে আমার কর্মী মারা গেছেন, সেখানে কই এনআইএ সিবিআই তো আসেন। ওর কর্মীরা খুন করেছেন, প্রকাশ্যে দাঁড়িয়ে তার দলের একজন নেতার বিরুদ্ধে অভিযোগ করছেন। 21 সালের পর প্রসেনজিৎ দাস বিজেপির কর্মী, যাকে মেরে বাড়ির বারান্দায় টাঙিয়ে দেওয়া হয়েছিল মধ্যরাতে, সেই খুনের পেছনেও যার মস্তিষ্ক ছিল, যার সমর্থন ছিল, এই খুনের পেছনেও সেই ব্যক্তিও আছে। এই দুই খুনের পেছনে প্রত্যক্ষভাবে সেই ব্যক্তিরই মদত আছে, এবং যেটা প্রকাশ্যে তার পরিবার বলেছেন। ওখানে কোনো রাজনীতি নেই, ওখানে উনি যাদের দলের কর্মী বলছেন তারা এলাকার জমি দখল করা, প্রমোটিং এর ভাগ নেওয়া, 4 তলা বাড়িকে 8 তলা করা, পুকুর বোঝানো, প্রমোটার দখলদারি, সিন্ডিকেট এ করে বেড়ায়। ওই এলাকায় রাজনীতি নেই। এই দুটো খুনের পেছনে একই লোক আছে, সময় ক্রমশ প্রকাশ্য বেরিয়ে আসবে সব, কেউ বাঁচবে না। স্যাংশন আদালতে ইডি দাবি করছেন শুধু জ্যোতিপ্রিয় মল্লিক নয়, শাহজাহানের দুর্নীতির টাকা গিয়েছে রাজ্যের আরো 2 মন্ত্রীর কাছে। বলে দিয়েছি তো, শাহজাহানের দুর্নীতির টাকা অস্ত্র ব্যবসাতে খাটানো হতো, যার প্রমাণ অস্ত্র উদ্ধারের ঘটনা। কালো টাকাকে ঘুরিয়ে অস্ত্র ব্যবসা করা হতো। রাজ্য সরকার ও স্থানীয় পঞ্চায়েতে বিভিন্ন কাজের টেন্ডারও পেয়েছিলেন শাহজাহান ও তার অনুগামীরা। গত 25-30 বছর ধরে যারা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের ঠিকাদারির কাজ করতো, বা ওই স্থানীয় অন্য জায়গায় সরকারি ছোটখাটো কাজ করত, তাদের সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। একচেটিয়া একতরফা কাজ করে শাহজাহান এবং তার নিয়ন্ত্রণে। ওখানে ইট শাহজাহানের ভাটা থেকে যাবে, অধিকাংশ ভাটায় তার দখলদারি। কয়লার ব্যবসা, যেটা কালো কয়লা, ডিস্কো কয়লা বলে স্থানীয় এলাকায় প্রচারিত, তার ব্যবসা সম্পূর্ণ বাগদা শাহজাহানের কাছ থেকে এক্সপোর্টারদের কিনতে হবে। ক্যানিং পর্যন্ত ছোট বাজারের উপর দখলদারি। বসিরহাট সাব ডিভিশনের সমস্ত মাছের কাঁটা মানে বড় আড়তের তার দখলদারি, সমস্ত ব্যবসায়ী তো তার। তো এত বড় এরিয়া জুড়ে জমি দখল, ভেড়ি তৈরি, যাকে লিজ দিয়ে দেওয়া হয়েছে, ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে, তো তার টাকা মন্ত্রীর কাছে যাবে না? তার টাকা ওপর পর্যন্ত পৌঁছবে না? নাহলে করতে পারে নাকি? শাহজাহান কি সুপারম্যান? না কোনো জায়গা থেকে এসে মানে বিরাট একটা ক্ষমতা সম্পন্ন প্রতিভাবান মানুষ। চিহ্নিত প্রতিষ্ঠিত দুষ্কৃতী। আগুন নিয়েও রাজনীতি চলছে। বড়বাজারের আগুন লাগার ঘটনাস্থলে বিজেপি প্রার্থী তাপস রায় গেলে তাকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হাতাহাতিও পর্যন্ত হয়ে গেছে। আগে বড়বাজারে বিস্কুট গুলিতে আগুন লাগে, বিজেপি প্রার্থী আগুনটা লেগেছে কেন জবাব দিক। ওখানের কাউন্সিলর উত্তর দেবেন, মেয়র উত্তর দেবেন, দমকল মন্ত্রী তার উত্তর দেবে। তারা বলছে, মেয়র ওখানে দাঁড়িয়ে বলছেন যে 100 বছর আগে আমরা শিশুকাল থেকে দেখছি এ ধরনের কিছু চলছে। আসলে বড়বাজার ঘিঞ্জি এলাকা সেটাও যেমন ঠিক, একই সঙ্গে কিছু অঞ্চল আছে, কিছু কিছু এলাকা আছে যারা যেগুলো মুক্তাঞ্চল হিসেবে, যার ভিন্ন নামে মানুষ ডাকে,
যেখানে কোনো আইনের শাসন নেই, যেখানে কোনো কর্পোরেশনের আইনকে মানা হয় না, সবাইকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সেখানে কাজকর্ম চলে। এবং ভোটের রাজনীতির জন্য, ব্লক ভোটের রাজনীতির জন্য তাদের কাছে মানুষ আত্মসমর্পণ করে। এক্ষেত্রেও তাই হয়েছে। ওটা একটি মেরুকরণের রাজনীতি চলছে। নরেন্দ্র মোদী মঙ্গল সূত্র বলছেন, অন্যদিকে পাল্টা মমতা শাখাপলা নিয়ে মন্তব্য করছে। কি নির্বাচনে কি মেরুকরণের কোনো শাখাপলার মঙ্গলসূত্রের মধ্যে কোনো পার্থক্য আছে বলে তো আমার জানা নেই। মুখ্যমন্ত্রী কি বলছেন তাতে কিছু এসে যাবে না, মানুষ প্রধানমন্ত্রীর কথা এখন শুনছে। আচ্ছা বলছি, পেট দপ্তর মুর্শিদাবাদ কয়েকদিন পরে ভোট রয়েছে। বেলডাঙ্গা থানার আইসিডিএস সেন্টার চলাকালীন তার পাশে বিস্ফোরণ মজুদ বোমায় রেজিনগরে উদ্ধার বোমা। গতকালের পর আজও মুর্শিদাবাদে বোমা উদ্ধার বিস্ফোরণ। না, মুর্শিদাবাদে সবসময় বোমা পাওয়া যায়। মুর্শিদাবাদের রেজিনগর, বেলডাঙ্গায় তো সবসময় বোমা ফাটছে, বর্ধমানে বোমা ফাটছে। আর শুধুমাত্র সাম্প্রদায়িক বার্তা দেওয়ার জন্য, মানে ধর্মান্ধ মৌলবাদীদের কিছুটা আশ্বস্ত করবার জন্য গতকাল নিমাই দাসের ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। হরিনাম সংকীর্তন করা সারাদিনের যে যার একমাত্র কাজ, তার বাড়িতে বোমা ফাটিয়ে তার বউয়ের পিঠে আঘাত লাগিয়ে দিল, সেটাকে করে এখন তাকে অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এটাই তো তৃণমূল, সন্দেশখালী থেকে চোখ ঘোরানোর জন্য। শিলিগুড়ির মাটিজড়া, কলকাতার আনন্দপুর, খড়গপুর, 3 জায়গাতেই আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা। কাঠগড়ায় শাসক দল, পুলিশের ভূমিকা। চারিদিকে বিজেপি আক্রমণ করছে, আক্রমণের শিকার বিজেপি চারিদিকে হচ্ছে। তার মধ্যেও আমাদের কর্মীরা লড়াই করছেন। এখনো পাল্টা শুরু করেনি, কিন্তু একতরফা তো দীর্ঘদিন চলে না। আমাদের একজন কর্মীকে কোপ মারল গতকাল, আনন্দপুরের ঘটনা। আজকেও আমাদের নির্বাচন কমিশনে আমাদের দক্ষিণ কলকাতার প্রার্থী দেবশ্রী চৌধুরী, শিশির বাজরিয়ারা গেছেন। কি অবস্থা দেখানো হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত তৃণমূলকে সঙ্গে নিয়ে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তৃণমূলের নৌকো ডুবছে, কেউ তাকে বাঁচাতে পারবে না। এখন তো রাজ্যে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকবে, শুধু কেন্দ্রীয় বাহিনী কি দেশ শাসন করে দেবে নাকি? কোনো বাহিনী কোনোদিন সমস্যার সমাধান করতে পারে না। একটা নির্দিষ্ট রাজ্য সরকার, তার যদি সামান্যতম ইচ্ছা শক্তি না থাকে, প্রশাসনের যদি রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে যায়, সেখানে একজন বাইরে থেকে কেন্দ্রীয় বাহিনী এসে 100% জিনিসপত্র ঠিক করে দেবে, এটা সম্ভব নয়। ছেড়ে দিলাম। সর্বশেষ আমার কথা বাকি আছে। এটা হচ্ছে সুপ্রিম কোর্ট আজকে দুটো কঠোর মন্তব্য করেছে। এক বলেছে যে পুরো দুর্নীতিটা যে হলো, এই দুর্নীতিতে কারা বেনিফিট পেয়েছে, সুবিধাভোগী কারা, সেটা তদন্তকারীদের খুঁজে বার করতে হবে। 1 2 বলেছে যে নাইসার অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে সম্ভব হলো, বিস্ময় প্রকাশ করছে। এটা যে কোর্টে নাইসার যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, নাইসা তো এসএসসি হয়ে কাজ করেছে, তো নাইসার অ্যাপয়েন্টমেন্ট কি করে সম্ভব এসএসসি তে? এটা বিস্ময় প্রকাশ করেছে। এজেন্সিকে বলেছে ওটা খুঁজে বার করতে হবে, বেনিফিট কারা পেয়েছে, সুবিধাভোগী কারা পেয়েছে। আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশন যা, তা সুপ্রিম কোর্ট সরাসরি এই সরকারটাকে বা পুরো প্রসেসটাকে জালিয়াতি বলে। মানে তৃণমূল সরকারটা জালিয়াতদের সরকার, কার্যত পরোক্ষভাবে যেটা বলছে তৃণমূল, শকুনের রাজনীতি করছে বিজেপি, এটা আমরা বলছি। 1 2 হচ্ছে পুরো বিষয়টাই তো, যদি এখন সুপ্রিম কোর্ট বলে তদন্ত করবে, এটা তো মানুষেরই দাবি। যে প্যানেল যারা তৈরি করেছে, যারা ওয়েমার শিট গুলোকে নষ্ট করে ফেলেছে, যারা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটাকে গুলিয়ে দিয়েছে, যারা সেগ্রিগেট করতে পারেনি, তার জন্য কারা দায়ী? তো আমরা তো দু একটা ছোট খাটো 10% 5%-এর এজেন্টদের দেখলাম। আসলে তাদের দিয়ে তো এত বড় প্রক্রিয়া সম্ভব হয়নি। তার জন্য কারা দায়ী তাদের খুঁজে বার করতে হবে। কতদিনে খুঁজে বার করতে হবে, কবে খুঁজে বার করতে হবে, এটাই মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আমরা এই যে মন্তব্যটা সুপ্রিম কোর্টের কোর্ট আর কোর্ট করে যে একটা বড় ফ্রড হয়েছে, এই যে অবজারভেশনটা, এটাকে আপনারা ধরে নিয়েছেন? না, আমরা এটা তো হাইকোর্টের যে অবজারভেশন ছিল, পশ্চিমবঙ্গের মানুষ যেটা মনে করে, নিজেদের জীবন যৌবন খুঁড়িয়ে পরীক্ষার্থীরা বা চাকরি প্রার্থীরা যেটা মনে করে, আজকে সুপ্রিম কোর্টে সেই কথারই প্রতিধ্বনি হয়েছে। মানে এই সরকারটা একটা জালিয়াত সরকার, এই সরকারের আমলে দুর্নীতি হয়েছে,
পুরো ব্যবস্থাটা একটা জালিয়াতি ব্যবস্থা, এবং এই জালিয়াত কারা কারা তাদের খুঁজে বার করবার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। এরপরে কি এই সরকারটার আর থাকার, মুখ্যমন্ত্রী শপথে বহাল থাকার কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার আছে? কোনো বক্তৃতা করার অধিকার আছে আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশনের পর? এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার আগে থেকেই নিয়ম ছিল ওএমআরসি 3 বছরের জন্য সংরক্ষিত করতে হবে। 2016 সালে এসে সরকার নিয়ম পরিবর্তন করলো, সেটা হচ্ছে 1 বছর সংরক্ষণ করতে হবে। সম্প্রতি আমাদের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন এখন থেকে 10 বছর রাখা। 16 সালে তাহলে ওটা নিয়ম বলতে, এটা নিয়ম বলতে, এটা দুর্নীতিটা করা হবেই, বিক্রি করা হবেই, তথ্য প্রমাণ লোপ করা হবে বলেই তো আইনের পরিবর্তন হয়েছে। এই আইনের পরিবর্তনের সঙ্গে কে বা কারা কিভাবে যুক্ত ছিলেন সেটা দেখা দরকার। আমরা তো বলছি এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই দুর্নীতি বিচ্ছিন্ন কারোর দুর্নীতি নয়, এটা সরকারি দুর্নীতি, সরকারি অনুমোদিত দুর্নীতি, সরকারি অনুপ্রাণিত দুর্নীতি। 1 বছরের মধ্যে ওএমআর শিট পরে নষ্ট করে ফেলা হবে, হঠাৎ কি এক প্রয়োজন পড়েছিল? 3 বছরের পরিবর্তে 1 বছর, আবার আজকে 1 বছরের পরিবর্তে 10 বছর। এই 16 পরেই কিন্তু দুর্নীতি যে সংগঠিত হয়েছে, এই 16 পরেই হয়েছে। সমস্ত যেটাকে একদম চলতি ভাষায় বলে আট ঘাট বেঁধে চুরি করা, সেই কাজটা করেছিল। কিন্তু তার কিছু ফাঁক ফোকর থেকে গিয়েছিল, মানুষের প্রতিবাদে সেটা বেরিয়ে সামনে এসেছে। এটা লুট করবে বলেই এই চারিদিকে এই ধরনের তৈরি করে দেওয়া হয়েছিল, গুটি সাজানো হয়েছে। আরেকটা বিষয় কি, গভর্নমেন্টের যদি আপনি মনে করছেন স্বস্তি রিলিফ, যে হাইকোর্ট বলেছিল যে অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। এই যে কাজটা এই সংগঠিত হচ্ছিল, এর মধ্যে কারা কারা ইনভলভ ছিল, এই পুরোটা সিবিআইকে তদন্ত করতে হবে। আজকে হাইকোর্ট শুধুমাত্র এই অংশটুকুর উপরে স্থগিতাদেশ দিয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই অংশটুকুর উপরে স্থগিতাদেশ দিয়েছেন। সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী যিনি ছিলেন তিনি প্রশ্ন করেছেন, সিবিআই যদি তদন্ত করে তাহলে কি ভোটের মধ্যে গোটা মন্ত্রিসভাটা জেলে থাকবে? অর্থাৎ পরোক্ষভাবে দুর্নীতি যে প্রতিষ্ঠিত, জালিয়াতি যেটা করেছে সেটা নিজেরাই স্বীকার করছে, এবং সরকার এতটাই আতঙ্কিত যে সেই আশঙ্কা থেকে তাদের আইনজীবী এই কথা, এই শব্দবন্ধ আজকে মহামান্য আদালতে বলছে যে ভোটের মধ্যে কি তাহলে পুরো মন্ত্রিসভাটাই জেলে থাকবে? একদিকে সুপ্রিম কোর্ট যখন বলেছেন এই ব্যবস্থা কারা করেছে তাদের খুঁজে বার করতে হবে, এবং যে প্যানেলের উপরে ভিত্তি করে নিয়ে আজকে এত মানুষের চাকরি চলে গেছে, সেইটা যে ক্যাবিনেট ডিসিশন হয়েছে তার যারা সামিল ছিলেন তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, দায়িত্ব তারাই। যখন চিফ সেক্রেটারি ক্যাবিনেট নোট টেবিল করেছে হাইকোর্টে, সাবমিট করেছে, তখন তো সেটা ক্যাবিনেটের সিদ্ধান্ত। আর এই কথাটাই তো ফিরহাদ হাকিম বলেছিলেন, স্পষ্ট করে ফিরহাদ হাকিম এই কথাটা বলেছিলেন যে যদি কোনো ভুল হয়ে থাকে কোথাও, তাহলে সেটা পার্থদার একার ভুল নয়, সেটা আমাদের সকলের সিদ্ধান্ত, সেটা আমাদের যৌথ সিদ্ধান্ত। এটা ফিরহাদ হাকিমের স্টেটমেন্ট। আমরা তো প্রথম থেকে বলছি এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, এবং কালেকটিভ রেসপন্সিবিলিটি যদি হয়, ক্যাবিনেট রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমরা প্রতিদিনই বলছি এসএসসি আজকে মনে হচ্ছে তার যোগ্যতা এবং ক্ষমতা দুটো, এই যোগ্য অযোগ্য প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে সিবিআই এর নেই। সিবিআই এর নেই যোগ্য অযোগ্য নির্ধারণ করা, এই ক্ষমতা এবং আইনি যোগ্যতা তাদেরই আছে। সিবিআই এর তাহলে সেই যোগ্যতা এবং দক্ষতার প্রমাণ হাইকোর্টে তারা কেন দিবে? হাইকোর্টে তারা দিতে পারে, হাইকোর্টে তারা দিতে পারেনি এবং তারা জানে দিতে পারবে না। সমস্ত নথিকে ধ্বংস করে ফেলা হয়েছে, বিভিন্ন যে বরাদ দেওয়া হয়েছে বিভিন্ন যে সমস্ত কোম্পানিকে, সেখানে দুর্নীতি প্রতিষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে। খুঁজে খুঁজে বার করে জালিয়াতদের নিয়ে আসা হয়েছে, যারা পুরো সিস্টেমটাকে আরো বেশি ঘেঁটে দিতে পারে। একদম প্রতিষ্ঠিত জালিয়াত ব্ল্যাকলিস্টেড বিভিন্ন কোম্পানিকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। এসএসসি যিনি চেয়ারম্যান হলেন তিনি এসে একদম রণংদেহী মূর্তি, মানে এমন উনি শুরু করেছিলেন এসে যেন তৃণমূলের কোনো আগুন খেকো ছাত্র নেতা নেমে পড়লেন।
তারপরে এখন অবশ্য কোর্টে গিয়ে খুব একটা সুষ্ঠু পায়নি, সুর নরম, এও বেছে আনা। বাম জমানায় এরা সব বামেদের কাছাকাছির লোক ছিলেন, হাতে বাতা কাটতো বাম জমানায়। এই ধরনের লোককেই তৃণমূল কংগ্রেস এনে সব জায়গায় বসিয়েছে, সেজন্যই বিপত্তি চরমে। নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে সিবিআই এর গোয়েন্দারা প্রেসিডেন্টের জেলে গিয়ে অয়নশীল আর কামিঘাটের কাকু এবং আরো কয়েকজনকে জেরা করেছে। কি হয়েছে তাতে? ওরা জেরা করলে করবে, অনেকদিনই ধরে জেরা করছে। বলে দিয়েছি তো আগে যে কাকু কাকিমা নিয়ে মানুষ উৎসাহী নয়। মানুষ এই সমস্ত কচি কাঁচা আর চায় না। সুপ্রিম কোর্টও আজকে বলছে, হাইকোর্টও বলেছে, আর মানুষও বলছে আসল মাথাকে চাই। সেটা কখন আনতে পারবে তখনই তদন্ত শেষ হবে। এই সিবিআই একটা মন্তব্য করেছে হুম, এই যে বিপুল পরিমাণ অস্ত্র, বিদেশি অস্ত্র, এদিকে টাকা এলো করতে বলছে যে জমি দখল, বেড়ি দখল, চিংড়ি চাষ, সমস্ত ওখানে অর্থের যোগান শাহজাহানের। শাহজাহান একজন অস্ত্র ব্যবসায়ী বলে তার বিরুদ্ধে অভিযোগ আছে, আন্তর্জাতিক যোগ আছে। সে রোহিঙ্গাদের বাইরে থেকে নিয়ে এসেছে, রোহিঙ্গাদের জন্য প্রকাশ্যে দানপত্র বসিয়ে কার্যত ভারত সরকারকে চ্যালেঞ্জ করার ব্যবস্থা করেছে। সে বিভিন্ন যে জমায়েত বা সমাবেশ করে ধর্মীয় যাদের মদত দেয়, তারা এখানে এসে প্রত্যক্ষই ভারত বিরোধী কথাবার্তা বলে, শেখ হাসিনার ফাঁসি দাবি করে। আপনারা গেলে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় অনেকের মুখে এইসব গান শুনতে পাবেন। এই সমস্ত কিছুর সঙ্গে শাহজাহান যুক্ত। তো এই টাকার তো ভাগ উপরে দিতে হয়েছে, এমনি এমনি তো হয়নি। বুঝছেন?